গল্পের নাম জ্যোৎস্নার চিঠি। পঞ্চম পর্ব। মেয়েটির মুখটা ছিল ইরাবতীর। না, হুবহু ইরাবতী নয়, চেহারায় অনেক মিল, কিন্তু এ যেন আরও তরুণ, আরও সরল। তার চোখে ছিল রাজ্যের বিস্ময় আর ভয়। আদিত্যকে দেখে সে পালাতে যাচ্ছিল, কিন্তু আদিত্যর বিহল আর্তনাদ মেশানো কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। ইরাবতী? মেয়েটি ভয় পাওয়া গলায় বলল, আমি ইরাবতী নই, আমার নাম মেঘা। আদিত্য ধীর পায়ে এগিয়ে গেল। সে মেঘার চোখের দিকে তাকিয়ে দেখল। সেই একই গভীরতা, একই সরলতা। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি এই চিঠিগুলো কেন নাও? মেঘা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না। 1 বছর আগে পাশের গ্রামে জ্ঞান ফেরে আমার মাথায় খুব বড় চোট লেগেছিল। আমি আমার অতীত, আমার নাম, পরিচয় সব কিছু ভুলে গেছি। গ্রামের লোকেরা আমাকে আশ্রয় দিয়েছে, নাম দিয়েছে মেঘা। কিন্তু প্রত্যেক পূর্ণিমার রাতে আমার মনটা কেমন যেন করে ওঠে। মনে হয় কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। একটা অদ্ভুত টানে আমি এই পাহাড়ের চূড়ায় চলে আসি আর এই চিঠিগুলো খুঁজে পাই। এগুলো পড়লে আমার মনে হয় আমি যেন আমার হারিয়ে যাওয়া জীবনের কিছুটা অংশ খুঁজে পাচ্ছি। আদিত্যর চোখ দিয়ে জল গড়াচ্ছিল। তাহলে ইরাবতী বেঁচে আছে? স্মৃতি হারিয়ে ফেললেও সে বেঁচে আছে। তার ভালোবাসা, তার আত্মার টান তাকে প্রত্যেক পূর্ণিমায় এখানে নিয়ে আসে। ধসের পর ওকে হয়তো পাশের গ্রামের কেউ খুঁজে পেয়ে বাঁচিয়েছিল। আদিত্য ইরাবতীর হাতটা ধরল। মেঘা চমকে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু আদিত্যর স্পর্শে তার ভেতরেও যেন এক অদ্ভুত পরিচিত অনুভূতি জেগে উঠল। আদিত্য ভাঙা ভাঙা গলায় বলল, তোমার নাম মেঘা নয়, তোমার নাম ইরাবতী। আর এই চিঠিগুলো, এগুলো আমি তোমার জন্যেই লিখি। সে এক এক করে তাদের ভালোবাসার গল্প বলতে লাগল। তাদের প্রথম দেখা, একসাথে কাটানো মুহূর্তগুলো, তার দেওয়া প্রতিশ্রুতি, সব কিছু। মেঘা ওরফে ইরাবতী মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তার স্মৃতি ফিরছিল না, কিন্তু তার মন বলছিল, এই মানুষটা সত্যি কথা বলছে। তার চোখ দিয়েও জল পড়তে শুরু করল। আদিত্য তার পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করল। ভেতরে একটা রূপোর লকেট। লকেটটা খুলে সে দেখালো, ভেতরে তার আর ইরাবতীর একটা ছোট্ট ছবি। এটা আমি তোমার জন্যে বানিয়েছিলাম, ইরা। লকেটটা দেখার সাথে সাথেই ইরাবতীর মাথায় যেন বিদ্যুতের ঝিলিক ছেলে গেল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল কিছু আবঝা ভাঙা ভাঙা ছবি। পাহাড়ের চূড়া, আদিত্যর মুখ, ঝর্ণার শব্দ আর জ্যোৎস্নার চিঠি কথাটা। সে ফিসফিস করে বলল, নামটা উচ্চারণ করার সাথে সাথেই যেন সব বাধা ভেঙে গেল। আদিত্য তাকে জড়িয়ে ধরল। দুটো শরীর, দুটো আত্মা এতদিন পর এক হয়ে গেল। পাহাড়ের চূড়া, পূর্ণিমার চাঁদ আর পাইন বন সবাই যেন সাক্ষী রইল এই অলৌকিক মিলনের। তাদের গল্পটা নতুন করে শুরু হল। ইরাবতীর সব স্মৃতি হয়তো পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু তাতে কিছু এসে যায় না। কারণ ভালোবাসা শুধু স্মৃতির উপর নির্ভর করে না, ভালোবাসা নির্ভর করে অনুভূতির উপর। আর তাদের অনুভূতিটা ছিল আগের মতোই তীব্র, আগের মতোই সত্যি। এখনও প্রত্যেক পূর্ণিমার রাতে তারা দুজন পাহাড়ের চূড়ায় যায়। তবে এখন আর আদিত্য একা চিঠি লেখে না। একটা চিঠিতে আদিত্য তার ভালোবাসা লেখে, আর ঠিক তার নিচেই ইরাবতী লেখে তার অনুভূতির কথা। কারণ কিছু ভালোবাসা হয় জ্যোৎস্নার চিঠির মতো, যা পথ হারালেও, স্মৃতি হারালেও আত্মার টানে ঠিক তার সঠিক ঠিকানায় পৌঁছে যায়।